সম্প্রতি যখন নাজরিন ইব্রাহিম তারাবারে তার তৈরি কৃত্রিম নদীতে লক্ষ লক্ষ পোকামাকড় ছেড়ে দিলেন, তখন পুরো বিশ্ব এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। মানুষ অবাক হয়ে গেল যে এটি কী ধরনের পদক্ষেপ। বিশ্বজুড়ে যখন কৃত্রিম নদী তৈরি করা হয়, তখন মাছ ধরা বিক্রি করার জন্য সেগুলিতে মাছ ছেড়ে দেওয়া হয়। কিছু লোক কুমিরের মতো প্রাণীদের জন্য বিশেষ এলাকা তৈরি করে যাতে পর্যটন বৃদ্ধি পায়। কিন্তু ইব্রাহিম তারাওয়ার এমন কিছু করেছিলেন যা তাবাকের সাথে কেউ করেনি। তিনি কুমির বা বিরল মাছকেও রেহাই দেননি। পরিবর্তে তিনি এই ধরনের একটি প্রাণী বেছে নিয়েছিলেন। বিশ্বের বেশিরভাগ মানুষ এটিকে কাঠ কাটার যন্ত্র অর্থাৎ বিভার বলে মনে করে। কিন্তু প্রশ্ন হল, শুধু বিভার কেন? ইব্রাহিম তারাওয়ারের আসল উদ্দেশ্য কী ছিল এবং কিভাবে এই প্রাণীরা এই নদীর তলদেশকে কেবল একটি সভ্য স্থানেই নয়, বরং একটি প্রাকৃতিক জীবন ব্যবস্থায় রূপান্তরিত করতে পারে? আজকের ভিডিওতে এই সমস্ত কিছু জানা যাবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আমরা বরকিনা গণহত্যার সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা এমন একটি সত্য দেখতে পাব যা সেখানকার লক্ষ লক্ষ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, এবং সেই সত্যটি ছিল পানির অভাব। এটি এমন একটি সমস্যা ছিল যা কেবল মানুষকেই প্রভাবিত করেনি, বরং ফসল, প্রাণী, এমনকি জমির শ্বাসপ্রশ্বাস বন্ধ করে দিয়েছিল। পুরো গ্রাম শুকিয়ে গিয়েছিল, মানুষ কূপ খনন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল, আর মহিলারা কলকারখানায় যাতায়াতের পর যে জল নিয়ে আসতেন তা প্রায়শই দূষিত হতো অথবা পথে কোথাও ফুরিয়ে যেত। এমন পরিস্থিতিতে যখন কোনো শিশু তৃষ্ণায় কাঁদত, তখন মায়ের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এক চুমুক জলের জন্য মানুষ তাদের সম্মান, জমি, এমনকি নিহতদের সন্তানদেরও বন্ধক রাখতে বাধ্য হয়েছিল। এই সময় বৃষ্টিপাতও কমে গিয়েছিল এবং প্রকৃতিও রেগে গিয়েছিল বলে মনে হয়েছিল। কিন্তু এমন সময়ে একজন তরুণ নেতার আবির্ভাব ঘটে, যার নাম ইব্রাহিম তারাওয়ারে। তার আগমনের পর কেবল স্লোগানই উত্থাপন করা হয়নি, বাস্তব পদক্ষেপও নেওয়া হয়েছিল, এবং এই পদক্ষেপের সবচেয়ে বড় পদক্ষেপ ছিল একটি কৃত্রিম নদী নির্মাণ। হ্যাঁ, যখন পুরো বিশ্ব কেবল বাঁধ এবং জলাশয়ের ওপর মনোনিবেশ করেছিল, তখন ইব্রাহিম ভেবেছিলেন যে যদি প্রাকৃতিক বৃষ্টিপাত না হয়, তবে কেন তিনি নিজেই একটি নতুন পরিবেশ এবং একটি নতুন ব্যবস্থা তৈরি করবেন না। এই চিন্তাভাবনা মাথায় রেখে একটি বিশাল পরিকল্পনা শুরু করা হয়েছিল, যার মধ্যে শত শত কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হয়েছিল, জমি চাষ করা হয়েছিল এবং বৃষ্টির জল সংরক্ষণের জন্য একটি বড় কৃত্রিম নদী অস্তিত্ব লাভ করেছিল। প্রথমে লোকেরা অবাক হয়েছিল, কেউ কেউ এটা নিয়ে মজা করেছে, কেউ কেউ বলেছে এটা অর্থের অপচয়। কিন্তু এই পরিকল্পনার প্রথম বছর পার হতেই ফলাফল সবার মুখ বন্ধ করে দিয়েছে। যেখানে আগে ফসল শুকিয়ে যেত, এখন সেখানে সবুজের ঢেউ শুরু হয়েছে। কৃষকদের চোখে আশার আলো দেখা দেয় এবং গবাদি পশুরা পরিষ্কার পানি পেতে শুরু করে। এই কৃত্রিম নদী কেবল পানির ভাণ্ডার ছিল না, বরং এটি একটি নতুন জীবনের প্রতীক হয়ে উঠেছে। গ্রামের যেসব শিশু নদী না দেখেই বড় হচ্ছিল, তারা এখন পানিতে ফুল ফোটাতে শুরু করেছে। যে কৃষকরা আগে কেবল বৃষ্টির জন্য প্রার্থনা করত, তারা এখন নিজেরাই ফসলে পানি দিয়ে সমৃদ্ধ হয়েছে। পরিস্থিতির উন্নতি হতে শুরু করে, মানুষ নতুন জমিতে কাজ শুরু করে এবং আশেপাশের এলাকায় ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। সরকার এই পরিকল্পনার নাম দেয় আওয়ামী ইনকিলাব এবং ইব্রাহিম তারাওয়ারেকে একজন মসিহা হিসাবে দেখা হয়। কিন্তু প্রতিটি অগ্রগতির পথে কিছু চ্যালেঞ্জ রয়েছে, এবং এই কৃত্রিম নদীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে শুরু করে। শুরুতে যখন জল প্রবাহিত হচ্ছিল, তখন সবকিছু স্বাভাবিক বলে মনে হচ্ছিল। জল অবিরাম গতিতে চলছিল, জমি তার বিচার করত এবং পাখিরা এই তীরে এসে গান গাইত। কিন্তু সময়ের সাথে সাথে জলের প্রবাহ ধীর হতে শুরু করে। নদীর তলদেশে কাদা, পাতা এবং আবর্জনা জমা হতে শুরু করে। কিছু এলাকায় জল স্থির হতে শুরু করে, যার ফলে মশা বৃদ্ধি পায় এবং পরিষ্কার পানীয় জলের অভাব দেখা দেয়। যেখানে আগে ফসল তাজা থাকত, সেখানে এখন জলের গন্ধ শুরু হয়। মানুষ অভিযোগ করতে শুরু করে যে জল আগের মতো নেই, এবং কেউ কেউ এটি ব্যবহার করাও বন্ধ করে দেয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে নদীর কিছু তীরে নীলাভ সবুজ রঙের একটি স্তর জমা হতে শুরু করেছিল, যা ইঙ্গিত দিচ্ছিল যে জল দূষিত হচ্ছে। এটি একটি সতর্কতা সংকেত ছিল। যদি অবিলম্বে কিছু না করা হয়, তাহলে এই পরিকল্পনা যা বরকিনা ফাসোর আশা ছিল, তা নিজেই একটি সমস্যা হয়ে উঠতে পারে। কিন্তু বন্ধুরা, এখানেই ইব্রাহিম তারাওয়ারে আরেকটি বিপ্লবী সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি সিদ্ধান্ত যা আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও এর পেছনে প্রকৃতির এক গভীর জ্ঞান লুকিয়েছিল।
তিনি প্রথম কাজটি করেছিলেন দেশজুড়ে সকল দক্ষ বিশেষজ্ঞ, পরিবেশবিদ, জল বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের এক জায়গায় জড়ো করে ঘণ্টার পর ঘণ্টা তাদের সাথে আলোচনা করা। কেবল দেশ থেকে নয়, অন্যান্য দেশের মডেলগুলিও অধ্যয়ন করা হয়েছিল। বিশ্বের যেসব মালিক তাদের নদী এবং স্রোত পরিষ্কার রাখার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করছিলেন, তাদের সিস্টেম পরীক্ষা করা হয়েছিল। অনেকের কাছেই বড় ফিল্টার, জল পাম্পিং সিস্টেম এবং মেশিন ছিল যা দূষিত জল পরিষ্কার করে। কিন্তু এই পদ্ধতিগুলি খুবই ব্যয়বহুল এবং পরিবেশ বান্ধব ছিল। সীমিত সম্পদের অধিকারী একটি দেশের পক্ষে প্রতি কয়েক কিলোমিটার অন্তর একটি মেশিন স্থাপন করে নদী পরিষ্কার করা সম্ভব ছিল না। তারপর ইব্রাহিম তারাওয়ারি আবার প্রকৃতির দিকে ঝুঁকে পড়লেন এবং ভাবলেন যে প্রকৃতি যে সমস্যাটিকে নষ্ট করে দিয়েছে তার সমাধানও প্রকৃতির কোল থেকে খুঁজে বের করা উচিত। তিনি তার বিশেষজ্ঞদের নির্দেশ দিলেন যে আমরা ভূমির ওপর বোঝা চাপিয়ে দেব না, আমরা ভূমিকে শ্বাস নেওয়ার সুযোগ দেব। এই চিন্তাভাবনা নিয়ে দেশে একটি নতুন গবেষণা শুরু হয় এবং অবশেষে বিশেষজ্ঞরা এমন একটি জায়গায় পৌঁছে যান যা শতাব্দী ধরে মানুষের চোখ থেকে লুকিয়েছিল। ওটা ছিল বিভার। বিভার হলো একটি বিরল মাঝারি আকারের প্রাণী যা সাধারণত উত্তর আমেরিকা, ইউরোপ এবং কিছু বিশেষ অঞ্চলে পাওয়া যায় এবং তাকে প্রকৃতির প্রকৌশলী বলা হয়। এই প্রাণীটি জলের তীরের কাছে সুশৃঙ্খলভাবে কাঠ কেটে এবং স্তূপ করে একটি প্রাকৃতিক বাঁধ তৈরি করে, যা কেবল জলের প্রবাহ নিয়ন্ত্রণ করে না, বরং জল পরিষ্কার করতে, মাটি স্থির করতে, মাটি বৃদ্ধি করতে এবং একটি সম্পূর্ণ জল ব্যবস্থা প্রতিষ্ঠা করতেও সহায়তা করে। বিভারের জাদু হল যে যেখানেই বাস করে সেখানেই জীবন ফিরে আসে। ইব্রাহিম সিদ্ধান্ত নেন যে কৃত্রিম নদী পরিষ্কার করার জন্য দামি মেশিন স্থাপন করা হবে না, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে না, বরং বিভার ছেড়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তটি অদ্ভুত, বিশ্বের জন্য অবিশ্বাস্য এবং অভিজাতদের জন্য মজার ছিল, কারণ তারা জানত না যে এই ছোট, নিরীহ দেখতে প্রাণীগুলি আসলে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং পরিশ্রমী নির্মাতাদের মধ্যে একটি। কয়েক সপ্তাহের মধ্যেই যখন বিভারগুলিকে কৃত্রিম নদীর তীরে ছেড়ে দেওয়া হলো, তারা কোনো বিরতি ছাড়াই, কোনো শিক্ষা ছাড়াই, কোনো নির্দেশ ছাড়াই তাদের প্রাকৃতিক কাজ শুরু করে। তারা নদীর তীরে বেড়ে ওঠা নরম গাছগুলিকে চিবিয়ে খেতে শুরু করে। তারা ডালপালা, মাটি এবং ঘাস মিশিয়ে বাঁধ তৈরি করতে শুরু করে এবং মাত্র 1 মাসের মধ্যেই নদীতে কয়েক ডজন ছোট প্রাকৃতিক বাঁধ তৈরি হয়। এই বাঁধগুলি জলের প্রবাহ তৈরি করে, জলকে স্থির হতে বাধা দেয় এবং ধীরে ধীরে জলের ভিতরে জমা হওয়া ময়লা স্থির করতে শুরু করে। কয়েক সপ্তাহ পরে যখন মাহিরিন জলের নমুনা নেন, তখন তিনি অবাক হয়ে যান যে জল আগে দুর্গন্ধযুক্ত এবং দূষিত ছিল তা এখন পরিষ্কার, স্বাস্থ্যকর এবং নীল হয়ে উঠেছে। যে মাছগুলি আগে মারা যাচ্ছিল তারা আবার ফিরে আসতে শুরু করেছে। যে পাখিরা চলে গিয়েছিল তারা এই প্রাকৃতিক পরিবেশে ফিরে আসতে শুরু করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষ আবার এই নদীর জল পান করতে শুরু করেছে, তাও কোনো ফিল্টার বা মেশিন ছাড়াই। কেবল জলই পরিষ্কার করা হয়নি, নদীর চারপাশের জমি সবুজ হতে শুরু করেছে, নতুন ঘাস জন্মাতে শুরু করেছে, ভেষজ উদ্ভিদ ফিরে আসতে শুরু করেছে এবং এই সব কিছুর কৃতিত্ব সেই বিভারদের দেওয়া হয়েছে যারা দিনরাত চুপচাপ তাদের কাজে ব্যস্ত ছিল। মানুষের থেকে দূরে থাকা এই প্রাণীগুলো কখনো অভিযোগ করে না, টাকা নেয় না, খরচও করে না, তারা কেবল তাদের প্রাকৃতিক ব্যবস্থার অধীনে নদীর জীবন পুনরুদ্ধার করে। আজ বার্কিনা ফান্সের স্কুলের পাঠ্যসূচিতে বিভারদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাদের পোস্টার দেয়ালে লাগানো হচ্ছে, শিশুরা তাদের গল্প শুনছে এবং বিশ্ব এই মডেলটিকে একটি সফল উদাহরণ হিসাবে দেখছে। এই মুহূর্তটি ছিল যখন সমগ্র বিশ্ব বুঝতে পেরেছিল যে মানুষ যদি প্রকৃতির বন্ধু হয় তাহলে প্রকৃতি কখনো তার প্রতি শত্রুতার সাথে সাড়া দেয় না, এবং এই বিভাররা প্রমাণ করেছে যে মানুষের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের সমাধান কেবল মেশিনের মধ্যেই নয়, বরং পৃথিবীর বুকে লুকিয়ে থাকা প্রকৃতির রহস্যের মধ্যেই লুকিয়ে আছে। তাহলে দর্শকরা, আজকের আমাদের ভিডিওটি ছিল। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং এরকম আরও আকর্ষণীয় ভিডিওর জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।